ওয়েলকাম স্টুডেন্টস। কোভিড-19 জেরে যেই উদ্ভূত পরিস্থিতি, এক্ষেত্রে আমরা শুধু পারি সতর্ক থাকতে, সচেতন থাকতে। আজ আমাদের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অণুজীবের জগৎ। আমরা জানি প্রথম অধ্যায়টা যেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেখানে জীবদেহের গঠন অর্থাৎ কোষ, তার বিভিন্ন অঙ্গাণু এবং কিভাবে একাধিক কোষ অঙ্গাণুর সমষ্টিগত কার্যের ফলে জীবদেহের জৈবিক ক্রিয়াসমূহ সুসম্পন্ন হয় তা আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা একটু অণুজীবদের গঠন, তাদের বৈশিষ্ট্য, তাদের যে উপকারিতা বা বিক্ষিপ্ত কিছু ব্যাধির ক্ষেত্রে এই অণুজীবদের যে ভূমিকা সেটি নিয়ে আলোচনা করব। একই সাথে মানব কল্যাণে অণুজীবের ভূমিকাও আমাদের আলোচ্য বিষয়। প্রথমেই আমি চলে আসি, এই অণুজীব বলতে আমরা কি বুঝি। অতি ক্ষুদ্র আয়তনযুক্ত সূক্ষ্ম যে সমস্ত জীবকে সাধারণত আমরা খালি চোখে দেখতে পারি না, কিসের মাধ্যমে দেখতে হবে? মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখা যায়, তাদেরই আমরা বলি অণুজীব বা মাইক্রো অর্গানিজম। কতিপয় অণুজীব আবার ম্যাগনিফাইং গ্লাস বা বিবর্ধক কাঁচের সাহায্যেও দৃশ্যমান। তো এই অণুজীবের বৈশিষ্ট্য কি হতে পারে? বলছে পৃথিবীর প্রায় সর্বত্র এদের পাওয়া যায়। পৃথিবীর সর্বত্র বলতে আমরা যদি মরুভূমি বলি, আমরা যদি মেরু অঞ্চল বলি, লবণাক্ত জলাভূমি বলি, উষ্ণ প্রসবন বা গরম জলের ঝর্ণা বলি, এছাড়াও জীবদেহের ভিতর বলতে মানুষের খাদ্যনালী, উইপোকার খাদ্যনালীতে অণুজীব থাকতে পারে। দ্বিতীয় পয়েন্টে বলতে পারি, বিশেষ কিছু অণুজীবের বাঁচার জন্য অক্সিজেন অতি প্রয়োজন। আবার কিছু কিছু অণুজীব আছে যারা কম ঘনত্বের অক্সিজেনেও বেঁচে থাকে। আবার কেউ কেউ রয়েছে অবায়ুজীবী, যারা মুক্ত অক্সিজেনের সাহায্য ছাড়াই বাঁচতে পারে। বিশেষ কিছু অণুজীবের বেঁচে থাকার জন্য ভেজা জায়গা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আর্দ্রতা। অন্ধকারময় জায়গায় এরা তাড়াতাড়ি বৃদ্ধি পায়। কিছু অণুজীব রয়েছে সূর্যের আলোর সংস্পর্শে এলে মারা যায়। এদের কেউ কেউ পচা গলা বস্তু থেকে খাদ্য সংগ্রহ করে, আবার অন্যরা অন্য কোনো জীবদেহে বাসা বাঁধে এবং সেই জীবদেহ থেকেই পুষ্টিরস শোষণ করে, অর্থাৎ তাদের আমরা বলতে পারি পরজীবী। অন্য কোনো জীবদেহে বাসা বাঁধে বা অন্য কোনো জীবদেহ থেকে খাদ্য সংগ্রহ করে এমন অণুজীব হলো ভাইরাস। বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকেই করোনা ভাইরাস বা কোভিড-19 নিয়ে আলোচনায় অংশগ্রহণ করছে। নিত্য নৈমিত্তিক নানা রকম তথ্য সংবাদপত্র থেকে, নিউজ চ্যানেল থেকে পাচ্ছে। তো এই ভাইরাস কি? এমন একটি অণুজীব যা অকোষীয়। এছাড়া কিছু ব্যাকটেরিয়া, কিছু ছত্রাক ও আদ্যপ্রাণীও অন্য শরীরে বাসা বাঁধে এবং সেই যার শরীরে বাসা বাঁধে তাকে কি বলবো? পোষক বা হোস্ট। সেই পোষক বা হোস্টের শরীর থেকেই পুষ্টিরস শোষণ করে বেঁচে থাকে। সাধারণত বেশিরভাগ অণুজীবী 25 থেকে 38 ডিগ্রি তাপমাত্রার মধ্যে বৃদ্ধি পায় এবং বেঁচে থাকে। আবার কিছু কিছু অণুজীব আছে যারা -10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যেমন বাঁচে, আবার কতিপয় অণুজীব 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরেও বেঁচে থাকতে পারে। তো যারা উচ্চ তাপমাত্রায় বাঁচে, এরকম অণুজীবদের উদাহরণ থার্মোফিলিক ব্যাকটেরিয়া। বলছে অ্যালগি বা শৈবালরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, অর্থাৎ এরা স্বভোজী। আরেকটি পয়েন্ট আমরা বলতে পারি, বলছে অণুজীবদের আমরা যখন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখব, তখন তাদের বিশেষ বিশেষ রঙের সাহায্যে রাঙিয়ে নিতে হয়। এই রঙগুলোকে কি বলবে? এই রঙগুলোকে বলা হয় স্টেন। আর যে পদ্ধতিতে এই স্টেনটা করা হয় বা অণুজীবগুলোকে অণুবীক্ষণ যন্ত্রে দেখার জন্য রাঙিয়ে নেওয়ার যে পদ্ধতি, একেই বলা হয় কি? একে বলা হয় স্টেনিং। এবার আমরা জেনে নেব অণুজীব কত ধরনের। বলছে অণুজীব প্রধানত 4 ধরনের। ষষ্ঠ শ্রেণীতেই তোমরা পড়েছো ব্যাকটেরিয়া, যারা মোনেরার রাজ্যভুক্ত। প্রোটিস্টা রাজ্যভুক্ত কারা? আদ্যপ্রাণী। এছাড়া ছত্রাক, শৈবাল, এরা কিন্তু এই অণুজীবের মধ্যে পড়ে। এছাড়া ভাইরাসকেও আমরা অণুজীবের মধ্যে ফেলবো, যদিও ভাইরাস কিন্তু অকোষীয়। প্রথমেই আমরা চলে আসব ব্যাকটেরিয়া। আগে একটু এর আবিষ্কার সম্বন্ধে জেনে নিই। 1665 খ্রিস্টাব্দে হল্যান্ডের একজন লেন্স এবং অণুবীক্ষণ যন্ত্র প্রস্তুতকারক সর্বপ্রথম নিজের তৈরি মাইক্রোস্কোপে ব্যাকটেরিয়ার অস্তিত্ব প্রমাণ করেন। জানি এই বিজ্ঞানীর নাম কি ছিল? ইনি ছিলেন অ্যান্টন ভন লিউয়েনহিক। এছাড়াও ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর
যখন বিভিন্ন ভ্যাকসিন আবিষ্কার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন, অথবা রবার্ট কক যিনি রোগ সৃষ্টিকারী যক্ষা ও কলেরা রোগের যে ব্যাকটেরিয়া সেই নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করেন, তখনও কিন্তু ব্যাকটেরিয়ার অস্তিত্ব তারা বুঝতে পারেন। ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন এরেনবার্গ। বর্তমানে ব্যাকটেরিয়াকে আমরা ফেলি মনেরা রাজ্যভুক্ত। এই মনেরা যারা জানি এরা হচ্ছে আদি কোষযুক্ত বা প্রোক্যারিওট। তো এই ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যর মধ্যে আমরা কি বলতে পারি? প্রথম বৈশিষ্ট্য তোমরা কি লিখবে? ব্যাকটেরিয়া কোষীয় জীবদের মধ্যে আকারে সব থেকে ছোট এবং কোষীয় গঠনের দিক থেকে সরলতম। দ্বিতীয় পয়েন্টে বলতে পারি এদের যে আকার বিভিন্ন রকমের হয়। কোনো কোনো ব্যাকটেরিয়া কমাকৃতি, কেউ কেউ আবার পেঁচানো স্ক্রুয়ের নয়, কেউ কেউ আবার রডের নেয়। এছাড়াও কোষ প্রাচীর থাকলেও উদ্ভিদ কোষের মতো নয়। একটু জেনে রাখতে হবে উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর সেটি সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, লিগনিন নিয়ে তৈরি। অন্যদিকে ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর তার প্রধান উপাদান পেপটাইড ও গ্লাইক্যান। এর পরের পয়েন্টে ব্যাকটেরিয়াদের বা এই মনেরাদের প্রকৃত নিউক্লিয়াস থাকে না, তো কি থাকে? তার পরিবর্তে পেঁচানো ডিএনএ থাকে। এদের শরীরে কিন্তু আমরা কোনো পর্দা ঘেরা কোষাঙ্গাণু দেখতে পাবো না। তাহলে কি পাবো? যে কোষাঙ্গাণুগুলো পর্দাবিহীন, যেমন রাইবোসোম, যেটা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। দ্বিতীয় যে ভাগে আমরা চলে আসব অণুজীবের, সেটি আদ্যপ্রাণী বা প্রোটোজোয়া। বলছে এদের দেহ একটি মাত্র কোষ নিয়ে তৈরি। আমরা সহজ যে উদাহরণ জানি সেটা কি? অ্যামিবা। এরা নানা আকারের হয়, গোলাকার, ডিম্বাকার, লম্বা থালার মতো, চ্যাপ্টা, এরকম। স্বাধীনভাবে থাকে, অনেকে মিলেও একসাথে থাকতে পারে, কিন্তু অনেকেই আবার কি করে? পোষক দেহের মধ্যেই নানা রোগ সৃষ্টি করে। এরা নানাভাবে চলাচল করে। যদি আমি অ্যামিবা বলি, এর গমনাঙ্গ হচ্ছে ক্ষণপথ। আবার কারুর দেহে চাবুকের মতো ফ্ল্যাজেলা থাকে, যেমন ইউগ্লিনা। আবার প্যারামিশিয়াম নামক একটি আদ্যপ্রাণী রয়েছে, একে আদ্যপ্রাণী না বলে আমরা প্রোটিস্টাই বলবো। এ কিন্তু গমন করে সিলিয়ার সাহায্যে। এই যে আমরা এন্টামিবা বললাম, আমরা অ্যামিবা বললাম, এছাড়াও প্লাজমোডিয়াম, লিশম্যানিয়া, এইগুলো কিন্তু একাধিক ব্যাধি সৃষ্টির জন্য দায়ী। যেমন প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়ার জন্য দায়ী। আবার যদি বলি প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এই যে অণুজীবটি বা আদ্যপ্রাণীটি, এ কিন্তু ম্যালিগনেন্ট ম্যালেরিয়ার জন্য দায়ী। এছাড়াও আমাদের উদরাময়, আন্ত্রিক এবং বিভিন্ন ব্যাধির জন্য কিন্তু এই অণুজীবরা দায়ী। এরপরে আমরা চলে আসব ছত্রাকে। ছত্রাক প্রথমেই বললে আমাদের মনে পড়ে ইস্টের কথা, ব্যাঙের ছাতার কথা, মাশরুমের কথা। একটু জেনে নিই বৈশিষ্ট্য। বলছে এদের দেহকে মূল কাণ্ড পাতায় আমরা আলাদা করতে পারবো না। কিছু কিছু ছত্রাক এককোষী, তার মানে মাইক্রোস্কোপ লাগবে দেখতে, যেমন ইস্ট, এবং সরু সুতোর মতো অংশ নিয়ে এদের দেহ তৈরি, যাকে আমরা বলবো হাইফি। তো এই যে বেশিরভাগ ক্ষেত্রেই শাখা পোশাখা বা হাইফিগুলি ভাগ হয়ে জট পাকিয়ে মাইসিলিয়াম গঠন করে। আবার মিউকর পেনিসিলিয়ামে এই ধরনের মাইসিলিয়াম আমরা দেখতে পাই। এদের কোষে কোষ প্রাচীর থাকে, কিন্তু সেই কোষ প্রাচীরটা কি নিয়ে তৈরি? কাইটিন নিয়ে তৈরি। নিউক্লিয়াস থাকে, নানা কোষাঙ্গাণু থাকলেও ক্লোরোপ্লাস্ট থাকে না। এর ফলে কি হয়? ক্লোরোফিল নেই, অর্থাৎ এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। এরা জলে, স্থলে, আলোর উপস্থিতিতে থাকতে পারে, আবার কেউ কেউ আলোর অনুপস্থিতিতেও থাকে। আমরা জানি ইস্ট বলি বা পেনিসিলিয়াম বলি, এরা কিন্তু উপকারী ছত্রাক, কারণ ইস্ট বেকারি শিল্পে ব্যবহার হয় এবং পেনিসিলিয়াম থেকে প্রথম যে অ্যান্টিবায়োটিক পেনিসিলিন এটি প্রস্তুত করা হয়েছিল। আবার অ্যাসপারজিলাস নামে কিছু কিছু ছত্রাক রয়েছে যারা কিন্তু মারাত্মক ব্যাধির জন্য দায়ী। আবার মিউকর রাইজোপাস, এটা কিন্তু অনেক দিন ধরে পড়ে থাকা রুটি বা বেয়ারি যে বেকারি খাদ্যদ্রব্য সেগুলোকে নষ্ট করতে পারে। শৈবাল বা শ্যাওলা, যাদের আমরা ইংলিশে অ্যালগি বলি, এদের দেহকেও ছত্রাকের মতো মূল কাণ্ড পাতায় আলাদা করা যায় না। এরা এককোষী হতে পারে বা বহুকোষী হতে পারে। এককোষী শ্যাওলা কোনগুলো? ক্ল্যামাইডোমোনাস। আবার বহুকোষী শ্যাওলার মধ্যে আমরা জানি স্পাইরোগাইরা, যেটা পেঁচানো শৃঙ্খলের ন্যায়। এদের কোষ প্রাচীর থাকতে পারে, নিউক্লিয়াস থাকতে পারে, নানা কোষাঙ্গাণু থাকে, অবশ্যই ক্লোরোপ্লাস্টের থাকায় এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। আর একটা কথা মনে রাখতে হবে, যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে অর্থাৎ তাদের আলোর প্রয়োজন। তো এই অ্যালগিদেরও স্বাভাবিক বৃদ্ধির জন্য আলোর প্রয়োজন হয়, প্রধানত জলে থাকে। এরপরে আমরা আলোচনায় চলে আসব ভাইরাস। 1796 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী এডওয়ার্ড জেনার বসন্ত রোগ সম্বন্ধে গবেষণা থেকে আমরা ভাইরাসের কথা জানতে পারি। কিন্তু ভাইরাসকে
কোন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়? ইলেকট্রন মাইক্রোস্কোপ, সরল অনুবীক্ষণ যন্ত্র বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কিন্তু আমরা এদের দেখতে পাবো না। 1940-এর দশকে যখন ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হলো তখন থেকেই শুরু হলো ভাইরাস পর্যবেক্ষণ। ভাইরাস কথাটির অর্থ কি? বলছে ভাইরাস কথাটির শব্দগত অর্থ হলো বিষ বা টক্সিন। এদের কোনো কোষীয় গঠন নেই। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এক্ষেত্রে রয়েছে, ভাইরাস যখন আমাদের এই পোষকদের দেহের বাইরে থাকে তখন সে জ্বরের মতো আচরণ করে, কোনো বংশবিস্তার করে না। কিন্তু যেই মুহূর্তে ও পোষকের দেহে ঢোকে তখনই কিন্তু ও জীবের মতো আচরণ করে এবং বংশবিস্তার করতে থাকে এবং ক্ষতি সাধন করে। এরা সবাই পরজীবী বা রোগ সৃষ্টিকারী, যদিও ফাজ ভাইরাস নামক একটি ভাইরাস রয়েছে যে কিন্তু মানুষের উপকারে লাগে, তবুও আমরা বলতে পারি 99% ভাইরাসই কি পরজীবী এবং রোগ সৃষ্টিকারী। কেবলমাত্র পোষক জীবকোষে প্রবেশ করলে এদের মধ্যে জীবনের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। এবার আমরা চলে আসব এই জীবজগতের সঙ্গে বিভিন্ন পরজীবী, মিথজীবী বা মৃতজীবীর আন্তঃসম্পর্ক। তাহলে আমাদের প্রথমেই জেনে নিতে হবে পরভোজী কারা। বলছে উদ্ভিদ বাদে, অর্থাৎ সবুজ উদ্ভিদ যাদের দেহে ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্টিড রয়েছে, এদের বাদ দিয়ে সবাই হচ্ছে খাদ্য বিষয়ে স্বভোজীদের উপর নির্ভরশীল, গাছপালার উপর নির্ভরশীল, শস্যের উপর নির্ভরশীল, তাদের বলা হয় পরভোজী। এই পরভোজীদের আবার 3 ধরনের বিভাগ রয়েছে, একটিকে বলি পরজীবী, একটিকে বলি মৃতজীবী এবং শেষেরটি হলো মিথজীবী। তাহলে পরজীবী বা প্যারাসাইট কারা? বলছে দুটো জীব যখন পরস্পরের কাছে আসে, একটি জীব অন্য জীবের উপর সম্পূর্ণ নির্ভর করে এবং সেই জীবটার ক্ষতি সাধন করেই বেঁচে থাকে। যেমন আমি একটু আগেই বললাম প্লাজমোডিয়াম, অথবা আমি যদি বলি ফিতাকৃমি বা গোলকৃমি, এরা পোষকের দেহের উপরই নির্ভর করে খাদ্যের বিষয় এবং জীবন ধারণের উপর। এক্ষেত্রে পোষকটা ক্ষতিগ্রস্ত হয় এবং পরজীবীটা উপকৃত হয়। পরের ধাপে আমরা চলে আসব মৃতজীবী। যখন কোনো জীব খাদ্য বিষয়ে পচা গলা কোনো দেহাবশেষের উপর নির্ভর করে, যেমন ব্যাঙের ছাতা বা অ্যাগারিকাসের কিছু প্রজাতি, তারা কিন্তু মৃতজীবী। এরপরে আমরা চলে আসব মিথজীবী। এই মিত্রতা মানে বন্ধুত্ব। বলছে যখন দুটি জীব পরস্পরের কাছাকাছি চলে আসে এবং একে অপরের উপকারের মাধ্যমে পুষ্টিক্রিয়া সম্পন্ন করে, সেই পুষ্টিক্রিয়া বা ধর্মকেই বলে মিথজীবিতা এবং জীবগুলো কি একে অপরের মিথজীবী। সবচেয়ে সোজা উদাহরণ মটর গাছ বা যে কোনো শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের যে অর্বুদ বা গুটি, তাতে থাকে রাইজোবিয়াম নামক নাইট্রোজেন শোষণকারী ব্যাকটেরিয়া, যারা বায়ুমণ্ডলে নাইট্রোজেন শোষণ করে মাটিতে মিশিয়ে দেয় এবং গাছ তা নাইট্রেট লবণ রূপে গ্রহণ করে। বিনিময় মটর গাছ বা শিম্বগোত্রী উদ্ভিদ থেকে এই যে রাইজোবিয়াম, সে খাদ্য আশ্রয় পেয়ে থাকে। সম্পর্কগুলো বোঝা গেল। এবার আমরা একটু মানবদেহে বিভিন্ন অণুজীব ঘটিত ব্যাধির নাম জেনে নিই। যেমন ব্যাকটেরিয়া ঘটিত ব্যাধি কি হতে পারে? কলেরা হতে পারে, যক্ষা হতে পারে, ডায়রিয়া, টিটেনাস, ডিপথেরিয়া, নিউমোনিয়া ইত্যাদি। ভাইরাস ঘটিত ব্যাধির মধ্যে সাধারণ সর্দি কাশি, যেটাকে আমরা ইনফ্লুয়েঞ্জা বলি, এছাড়া পক্স হতে পারে, পোলিও হতে পারে, জলাতঙ্ক, ডেঙ্গি জ্বর, এইচআইভি এইডস এবং অবশ্যই করোনা ভাইরাস আক্রান্ত যে উপসর্গ। আদ্যপ্রাণী ঘটিত রোগের মধ্যে অ্যামিবিয়েসিস, জিআরডিএসিস, ম্যালেরিয়া, ঘুম রোগ যেটাকে আমরা স্লিপিং সিকনেস বলি এবং কালাজ্বর। এই কালাজ্বর সংক্রান্ত একটি তথ্য প্রত্যেকে জানিয়ে রাখি, বাঙালি বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কিন্তু কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামিন আবিষ্কার করে বিখ্যাত হয়েছিলেন। ছত্রাক ঘটিত রোগ কি আছে? বিভিন্ন অ্যালার্জি আছে। এছাড়া খাদ্য বিষাক্তকরণ হতে পারে, দাঁত হাজা, ছুলি, এইগুলোও কিন্তু এই ছত্রাক ঘটিত ব্যাধি। আবার বিভিন্ন গবাদি পশুর নাক, মুখ, পায়ে বিভিন্ন ব্যাধি হয়, এগুলোও কিন্তু ছত্রাক ঘটিত। পানীয় বা জলের মাধ্যমে ছড়ায় কি কি ব্যাধি? ডায়রিয়া হতে পারে, কলেরা হতে পারে। এছাড়া আমরা জানি পানীয় জলের মধ্যে যদি আর্সেনিক থাকে, অর্থাৎ ভূগর্ভের আর্সেনিক স্তর থেকে যদি জলটাকে উত্তোলন করা হয়, সেক্ষেত্রে ওই আর্সেনিক মিশে গিয়ে কিন্তু আমাদের ব্ল্যাকফুট ডিজিজ বা ক্রনিক আর্সেনিকোসিস ব্যাধি সৃষ্টি করতে পারে। হাঁচির মাধ্যমে সংক্রামিত হয় যক্ষা। খাদ্যের মাধ্যমে সংক্রামিত হয় কি কি ব্যাধি, সেগুলো তোমরা একটা দুটো লিখবে ভালো করে। হেপাটাইটিস এই ব্যাধিটা, এছাড়াও আমরা যদি বলি ম্যালেরিয়া, এইচআইভি এইডস, এগুলো কিন্তু
রক্তের মাধ্যমে সঞ্চালিত হয়। বাহকের মাধ্যমে ছড়িয়ে যায় ম্যালেরিয়া, এছাড়া কালাজ্বর ছড়াতে পারে, ঘুম রোগ ছড়াতে পারে, কলেরাও ছড়াতে পারে। যদিও ম্যালেরিয়া এবং কলেরার যে ছড়ানো তার মধ্যে একটু পার্থক্য আছে। বলছে মাছিকে বলা হয় যান্ত্রিক ভেক্টর এবং মশকি হলো জৈবিক ভেক্টর। তো এই ভেক্টর কি? এই ভেক্টর হলো যারা রোগ জীবাণু এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে বা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করে। মাছি যখন কোনো নোংরা খাবার দাবারের উপর বসছে, তার তো শরীরে নোংরাটা রয়েছে, ওই নোংরাটা সেই খাবার দাবারে লেগে যাচ্ছে, খাবারটা বিষাক্ত হচ্ছে। মশকি কী করছে? প্লাজমোডিয়াম বা অণুজীবটাকে আক্রান্ত ব্যক্তির থেকে নিজের দেহে ধারণ করছে এবং পুনরায় কোনো সুস্থ ব্যক্তিকে দংশনের মাধ্যমে রোগটি ছড়িয়ে দিচ্ছে। এগুলো একটু মাথায় রেখে কিন্তু আমাদের করতে হবে। এছাড়াও কিন্তু বিভিন্ন ব্যাধি আছে, যেমন ধরো আমরা যদি বলি রাতকানা ব্যাধি, আমরা যদি বলি স্কারভি ব্যাধি, আমরা যদি বলি রিকেট, এগুলো কিন্তু ভিটামিনের অভাবে হয়। আবার তোমরা পড়বে ধরো ডায়াবেটিস কারুর রয়েছে, ব্লাড সুগার, ডায়াবেটিস মেলিটাস, অথবা বহুমূত্র রোগ, ডায়াবেটিস ইনসিপিটাস, অথবা হরমোনের কম খনিজজনিত যে বামনত্ব, এইগুলো কিন্তু হরমোনের অভাবজনিত ব্যাধি। একটু মাথায় রাখতে হবে এই ব্যাধিগুলো। এরপরে আমরা যেই জায়গাটায় চলে আসব সেটি হলো কৃষিক্ষেত্রে খাদ্য প্রক্রিয়াকরণ, ওষুধ প্রস্তুতি এবং বর্জ্য পরিষ্কার, এই চারটি ক্ষেত্রে অণুজীবের ব্যবহার বা গুরুত্ব। একটি বিষয় এর আগে আমাদের আলোচনা করে নিতে হবে। অনেকের কোনো শরীর খারাপ হলো, তো কী হলো? কোনো ব্যাকটেরিয়া ঘটিত রোগে আক্রান্ত ব্যক্তিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। তিনি তাকে কি দিলেন? রোগ অনুযায়ী নানা রকম ওষুধ দিল। এই ওষুধের মধ্যে যেমন ওই রোগের জীবাণুকে বা ব্যাকটেরিয়াকে মারার জন্য ওষুধ থাকে, তেমনি ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ওষুধও থাকে। এখন প্রশ্ন, ডাক্তারবাবু কি ওই ব্যক্তির মধ্যে ভিটামিনের অভাব লক্ষ্য করেছিলেন, না অন্য কোনো কারণে তিনি তাকে ওই ভিটামিন ক্যাপসুল খেতে দিয়েছিলেন? গবেষণার ফলে দেখা গেছে যে আমাদের যে ক্ষুদ্রান্ত্র, তাতে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যারা ভিটামিন বি12 তৈরি করে বা সংশ্লেষ করে। কারা তৈরি করে? এই যে আমি যদি বলি এসেরিচিয়া কোলাই, এছাড়াও আমাদের রক্তের কোষ, লোহিত রক্তকণিকার ভিতর থাকা হিমোগ্লোবিন তৈরিতেও এই ভিটামিন কাজে লাগে। এখন আমাদের শরীরে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া এসছে, তাকে মারার জন্য ডাক্তারবাবু কী দিচ্ছেন? অ্যান্টিবায়োটিক দিচ্ছে। ফলে অ্যান্টিবায়োটিক যখন আমরা খাবো, ওই অ্যান্টিবায়োটিক কিন্তু শুধু ওই ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মারবে না, উপকারী যে ব্যাকটেরিয়াগুলো আমার শরীরে রয়েছে তাদেরও মেরে ফেলবে। এর ফলে কী হবে? আমার শরীরে উপকারী ব্যাকটেরিয়ার একটা অভাব ঘটবে এবং ওই উপকারী ব্যাকটেরিয়াগুলো যে কাজ করতো, ভিটামিন তৈরি করতো, সেগুলো ঠিকঠাক হবে না। ফলে ভিটামিনের একটা অভাব দেখা দেবে। এই ঘাটতি পূরণের জন্যই বাইরে থেকে ভিটামিন ক্যাপসুল প্রয়োগ করতে হয়। আমরা চলে যাই কৃষিক্ষেত্রে অণুজীব কী কাজে লাগে। বলছে অ্যাজেটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, এই যে ব্যাকটেরিয়াগুলো, এগুলো কিন্তু স্বাধীনজীবী, অর্থাৎ কারোর উপর এরা নির্ভরশীল নয়। এরা কি করে? বাতাসের নাইট্রোজেনকে শোষণ করে নিজেদের দেহে নাইট্রোজেন যৌগ তৈরি করে। যখন এই অণুজীবগুলো মারা যায়, ওই নাইট্রোজেন যৌগগুলো মাটিতে মুক্ত হয় এবং গাছ সেগুলোকে নাইট্রেট লবণ রূপে শোষণ করে। ডাল, সয়াবিন, আমি আগেই বলেছি, যেগুলোকে বলা হয় শিম্বগোত্রীয় উদ্ভিদ, তাদের মূলে থাকে রাইজোবিয়াম নামক নাইট্রোজেন আবদ্ধকারী মিথজীবী ব্যাকটেরিয়া। এরা কিন্তু একা একা থাকতে পারবে না, শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলেই থাকবে। তো এরা যে নাইট্রোজেন যৌগ শোষণ করে, তার কিছুটা আশ্রয়দাতা উদ্ভিদকে দেয়, আর বাকিটা কি হয়? অর্বুদ পচে গেলে মাটিতে মিশে যায়। একটি প্রশ্ন দেয় যে সবুজ সার বলতে আমরা কি বুঝি? সাধারণত এই শিম্বগোত্রীয় উদ্ভিদ চাষের পর যখন ফসল তোলা হয়, তো ফসলগুলোকে সংগ্রহ করার পর গাছগুলোকে কী করা হয়? ট্রাক্টর বা পাওয়ার টিলার দিয়ে মাটিতে বা কৃষিক্ষেত্রেই মিশিয়ে দেওয়া হয়। একেই বলা হয় সবুজ সার, কারণ ওই গাছগুলোর মূলে যে নাইট্রোজেন আবদ্ধকারী রাইজোবিয়াম রয়েছে, সে মাটির নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। পাট গাছকে যদি আমরা কয়েকদিন পুকুরে বা ডোবার অপরিষ্কার জলে চুবিয়ে রাখি, তো জলের ব্যাকটেরিয়া কী করবে? পাটের কাণ্ডে যে পেকটিন রয়েছে, সেই পেকটিনকে নষ্ট করে দেবে। ফলে পাটের তন্তুগুলো পাটকাঠি থেকে সহজেই আলাদা হয়ে যাবে এবং পাট তন্তুগুলোকে আমরা ব্যবহার করতে পারবো। খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ভূমিকা জেনে নিতে হবে। এর আগে আমরা একটু জেনে নিই আমরা কি কি উপায় কোনো খাদ্যদ্রব্যকে ভালো রাখতে পারবো। এখন তো অনেকের বাড়িতেই রেফ্রিজারেটর রয়েছে বা ফ্রিজ যেটাকে বলি, তো খাদ্যকে তো কম তাপমাত্রায় রেখে আমরা সংরক্ষণ করতে পারি। এছাড়া ডেয়ারি যে প্রোডাক্টগুলো, বিশেষ করে দুগ্ধজাত দ্রব্য, সেগুলোকে কিন্তু উচ্চ তাপমাত্রায় পাস্তুরাইজেশন করা যেতে পারে।
কাটা আম, লেবু এগুলোর মধ্যে যদি ভিনিগার যোগ করি সেগুলোকে আচারের মতো আমরা সংরক্ষণ করতে পারবো। আবার মাছ, মাংস আর কিছু কাটা ফলে আমরা যদি নুন মাখিয়ে রাখি, যেটাকে সল্টিং বলে, সেগুলো দীর্ঘ সময় ভালো থাকবে। বাঁধাকপির টুকরো বা কাটা আম, যেটা অনেকেই করেছে, দীর্ঘ সময় যদি রোদে শুকিয়ে রাখি, অনেকেই জিভে জল চলে আসছে আচারের কথা, যেটাকে সান ড্রাইং বলি, করা যেতে পারে। আবার বিদেশে খাদ্যদ্রব্য রপ্তানির ক্ষেত্রে কি করা হয়, ক্যানিং বলছে, বায়ুশূন্য কোনো পাত্রে বা মোড়কে যদি খাদ্যকে রাখা হয় তাহলেও সেই খাদ্য কিন্তু দীর্ঘ সময় ভালো থাকে। এবার আমরা চলে আসবো খাদ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ভূমিকা। বলছে দই তৈরি বা চিজ, কেক, ধোকলা এগুলো তৈরি, এক্ষেত্রে কি কাজ করে ব্যাকটেরিয়া। বলছে যখন দইয়ের মধ্যে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াকে 37 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গরম দুধের সঙ্গে মেশানো হয়, তখন ওই ব্যাকটেরিয়ার সংখ্যা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। ওই ব্যাকটেরিয়া দুধের ল্যাকটোজকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে। এছাড়াও আমরা জানি ইস্ট কোষ কী করে, ফলের রসে থাকা শর্করাকে ভেঙে অ্যালকোহল তৈরি করে। ব্যাকটেরিয়া এই অ্যালকোহলকে ভিনিগারে রূপান্তরিত করে। আমরা একটু সহজ ছোট করে জেনে নেব ওষুধ প্রস্তুতিতে কিভাবে ব্যাকটেরিয়া সাহায্য করে। এর সাথে কিন্তু ছত্রাকেরও একটি ভূমিকা রয়েছে। বলছে কিছু কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাকের দেহ নিঃসৃত কিছু জৈব যৌগ অন্যান্য ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে, অনেক সময় তাদের মেরেও ফেলে। এদেরই থেকেই জীবনদায়ী ওষুধ তৈরি করা হয়, এদেরই আমরা বলবো অ্যান্টিবায়োটিক। তো প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক কোনটি? বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কৃত পেনিসিলিন। এছাড়া বিভিন্ন ভ্যাকসিন, যেমন কোনো জীবাণু, ভাইরাস বা ব্যাকটেরিয়া যখন আমাদের দেহে প্রবেশ করে কি হয়, তখন ওই জীবাণুর থেকে যে ক্ষতিকর যৌগ আমাদের দেহে প্রবেশ করে ওগুলো হচ্ছে অ্যান্টিজেন। ওই অ্যান্টিজেনকে মারার জন্য বা কাউন্টার করার জন্য আমাদের দেহে তৈরি হয় অ্যান্টিবডি। তো এই অ্যান্টিজেন অ্যান্টিবডি ক্রিয়া প্রতিক্রিয়াই হলো অনাক্রম্যতা, অর্থাৎ যে কোনো বিজাতীয় অণুজীবের বিরুদ্ধে জীবদেহের যে প্রতিরোধ ক্ষমতা সেটাকে আমরা ইমিউনিটি বলবো। এছাড়াও বিভিন্ন রোগ যেমন টাইফয়েড, টিটেনাস, পোলিও, এদের যে ভ্যাকসিনেশান বা ইমিউনাইজেশান, সেক্ষেত্রেও কিন্তু ব্যাকটেরিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারত ও চীনের মতো দেশে গ্রামের দিকে মানুষ ও অন্যান্য জন্তুর যে মল, তরকারির খোসা ইত্যাদি বর্জ্যকে মিথানোজেনিক যদি ব্যাকটেরিয়া দেওয়া যায়, তাহলে ওই ব্যাকটেরিয়াগুলো এই যৌগগুলোকে ভেঙে ফেলে এবং মিথেন গ্যাস তৈরি করে। এবং জানি এই গ্যাস বায়োগ্যাস হিসাবে ব্যবহার হয়, যা কয়লা, কেরোসিন অর্থাৎ পেট্রোলিয়ামের পরিপূরক জ্বালানি হিসাবে আমরা ব্যবহার করতে পারি। আরেকটি কথা এখানে ছাত্রছাত্রীদের মনে রাখতে হবে যে মহাকাশযানে বা স্পেস শাটেলে কিন্তু বায়ু পরিষ্কার করতে বা শোধনে কোনো কোনো শ্যাওলাকে ব্যবহার করা হয়, বিশেষ করে ক্লোরেল্লাকে রাখা হয়। তো এইভাবে যদি আমরা এই চ্যাপ্টারটাকে একটু ভাগ ভাগ করে পড়ি তাহলে সহজেই আমরা বুঝতে পারবো। একটি কথা সকল ছাত্রছাত্রীকে বলি, বাড়ি থেকে কিন্তু একেবারেই বেরোনো যাবে না। যাবতীয় হোমওয়ার্ক, যাবতীয় অ্যাসাইনমেন্ট, যাবতীয় অ্যাক্টিভিটি এগুলো কিন্তু ইন্টারনেট সার্চ করে বা পাঠ্যপুস্তক পড়ে অথবা কতিপয় ক্ষেত্রে সহায়ক বই থেকে করতে হবে। প্রত্যেকেই বাংলা শিক্ষা নামক ই পোর্টালটা একটু খেয়াল করবে, সেখানে বিষয়ভিত্তিক, শ্রেণীভিত্তিক বিভিন্ন অ্যাসাইনমেন্ট আপলোড করা হয়েছে, সেগুলো করবে। প্রয়োজনে আমাকে SMS, হোয়াটসঅ্যাপ করতে পারো। আজ এই অবধি, খুব ভালো থাকবে, টাটা।